আজকের এই বিশ্লেষণে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা খুব চমৎকার আর একই সাথে গভীরভাবে ছুঁয়ে যাওয়ার মতো একটা বিষয় নিয়ে কথা বলবো, শেষ জীবনের গল্প। এটা এমন একটা গল্প যা আমাদের চারপাশের খুব চেনা একটা বাস্তবতাকে একদম নতুন করে চোখের সামনে তুলে ধরে। তো চলুন, বার্ধক্য আর সময়ের বদলের এই পুরো বিষয়টা আমরা একসাথে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, চলুন একেবারে মূল ভাবনায় ঢুকে পড়া যাক। একটু ভেবে দেখলে কেমন হয়, যখন কোনো প্রাণ বা সত্তার আপাত প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়, তারপরও সে বেঁচে থাকে, তখন আসলে কি ঘটে? এটাই কিন্তু এই গল্পের একদম কেন্দ্রীয় একটা দার্শনিক প্রশ্ন। জীবন যখন খুব দ্রুত বদলে যায় আর চারপাশের পৃথিবীটা যখন অচেনা হতে থাকে, তখন সেই পরিবর্তিত পৃথিবীতে টিকে থাকার মানেটা ঠিক কি দাঁড়ায়? পর্ব এক, এক সময়ের প্রাণবন্ত পৃথিবী, জীবনের পূর্ণ বিকাশ। একটা সময় ছিল যখন চারপাশটা কতটা প্রাণবন্ত ছিল। বাড়ি ভর্তি মানুষ, বাচ্চাদের হাসি খুশি কোলাহল, সব মিলে একেবারে জমজমাট একটা ব্যাপার। আর এই সব কিছুর মাঝখানে নীরব একজন অভিভাবক ছিল, একটা পুরনো আম গাছ। পুকুর পাড়ের ওই গাছটা কিন্তু স্রেফ কাঠ আর পাতার কোনো স্তূপ ছিল না, ওটা ছিল পরিবারের দীর্ঘদিনের এক পরম বন্ধু। বসন্তকালে যখন গাছটা অপরূপ মুকুলে ভরে উঠত, কিংবা গ্রীষ্মে যখন অঢেল মিষ্টি ফল দিত, ভাবলেই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। এমনকি কালবৈশাখীর ভয়াল ঝড়েও গাছটা যেন সবাইকে নিজের ছায়ায় আগলে রাখত। আক্ষরিক অর্থেই পরিবারের এক নীরব আশ্রয়দাতা অভিভাবক। পর্ব দুই, ক্ষয়ের দর্পণ, সময়ের অনিবার্য প্রভাব। কিন্তু সময় তো আর থেমে থাকে না, তাই না? আর এখানেই লেখক খুব চমৎকার একটা দর্পণ বা আয়নার রূপক ব্যবহার করেছেন। একদিকে দেখুন গাছের বর্তমান অবস্থা, গুড়িতে ঘুণ ধরেছে, কাঠ ঠোকরা ঠোকরে বুক্ষত বিক্ষত, ছায়া আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে, আর কোনো মুকুলও আসে না। আর ঠিক এর পাশেই পরিবারের প্রবীণ মানুষটির অবস্থা, বয়সের ভারে শরীর ভেঙে গেছে, হাঁটার গতি কমে গেছে। এই দুটো ছবি পাশাপাশি রাখলে একদম পরিষ্কার বোঝা যায় প্রকৃতির এই ক্ষয়ের সাথে মানুষের ক্ষয় কিভাবে মিলেমিশে এক হয়ে গেছে। আর এই বিষয়টা চমৎকারভাবে ফুটে ওঠে একটা নির্দিষ্ট মুহূর্তে। হঠাৎ মনে হলো গাছটা যেন তারই মতো, বয়সের ভারে নিউব্জ। এটাই কিন্তু গল্পের সবচেয়ে আবেগের জায়গা। প্রবীণ মানুষটি যখন ক্ষয়ে যাওয়া ওই গাছটার দিকে তাকালেন, তখন তিনি আসলে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলেন, নিজের বার্ধক্যকে চিনতে পারছিলেন। ঠিক এই মুহূর্তটিতেই গাছ এবং ওই প্রবীণ মানুষটির সত্তা যেন এক বিন্দুতে এসে মিলে যায়। পর্ব তিন, উপযোগিতা ফুরানোর বোঝা, প্রকৃতির নিয়ম। এখনকার এই ব্যস্ত সময় সত্যি বলতে কারো হাতে যেন একটু পুরনো গল্প শোনারও সময় নেই। আর এখানেই চলে আসে সেই নির্মম হিসাব নিকাশ। ভৌত জগৎ ঠিক কিভাবে চারপাশের উপাদানগুলোর মূল্য নির্ধারণ করে তা আমরা এখানে দেখতে পাচ্ছি। আম গাছটার যখন আর ফল দেওয়ার ক্ষমতা নেই, ছায়াটাও ছোট হয়ে গেছে, তখন সবাই তাকে উৎপাদনশীলতাহীন ভেবে অবহেলা করতে শুরু করে। ঠিক একই রকম ভাবে বৃদ্ধ মানুষটির যখন শরীর দুর্বল হয়ে যায়, তখন সংসারে তার উপস্থিতিও যেন অপ্রয়োজনীয় হয়ে পড়ে। এটা আসলে বর্তমান উপযোগিতা বা আউটপুট দিয়ে সবকিছু মাপার এক চরম বাস্তব রূপ, অতীত অবদান দিয়ে নয়। এটাই নিয়ম। খুব ছোট্ট একটা বাক্য, কিন্তু এর ওজন অনেক। মজার ব্যাপার হলো, লেখক কিন্তু পরিবারের এই অবহেলাকে কোনো রাগ বা ইচ্ছাকৃত অপরাধ হিসাবে দেখাননি, বরং এটা সময়ের একটা খুব স্বাভাবিক, যদিও একটু বিষাদময় স্বীকৃতি। এই নিয়মকে অস্বীকার করার তো আসলে কোনো উপায় নেই, তাই না? পর্ব চার, নীরব ভালোবাসার গভীরতা, অবিচল স্নেহ। বাইরের এই যে পরিবর্তন আর ক্ষয়, এর ভেতরেও কিন্তু একটা অন্যরকম নীরব বাস্তবতা কাজ করে। প্রবীণ মানুষটি কিন্তু চারপাশের এই দূরত্ব আর আচরণের বদল খুব ভালো করেই বুঝতে পারেন, কিন্তু সংসারে তার এই কমে যাওয়া গুরুত্ব নিয়ে তার কোনো ক্ষোভ বা বিব্রত বোধ নেই, একটুও না। বরং পরিবারের প্রতি তার যে অগাধ ভালোবাসা, সেটা একেবারে আগের মতোই থাকে। তিনি তার দীর্ঘ জীবনের স্মৃতি আর গভীর স্নেহকে একদম নীরবে আঁকড়ে ধরে রাখেন, শান্ত এক আত্মমর্যাদায়। আর তাই বলা হয়েছে, মমত্ব থেকে যায় নীরবে, গভীরে। বিষয়টা একটু ভেবে দেখার মতো। মানুষ যখন শারীরিকভাবে অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তখনও তার ভেতরের ভালোবাসার জায়গাটা কিন্তু ফুরিয়ে যায় না। বাহ্যিক জগৎ যখন কাউকে অপ্রয়োজনীয় বলে ঘোষণা করে, তখনও তার ভেতরের ভালোবাসার স্রোত নীরবে একদম গভীরে বয়েই চলে। পর্ব পাঁচ, চূড়ান্ত ঝড়, অভিভাবকের পতন। এবার এখানে সবচেয়ে খেয়াল করার মতো বিষয় হচ্ছে, প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপ দেখায়, একটা প্রবল ঝড়ে যখন পুরনো গাছটা সম্পূর্ণ ভেঙে পড়ে, তখন শুরু হয় একটা নিরেট নির্মম বাণিজ্যিক প্রক্রিয়া। লোকেরা এসে সেই গাছটা নির্লিপ্ত মূল্যায়ন করে, দাম ঠিক করে, আর স্রেফ জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করে দেয়। যে গাছটার এত স্মৃতি, এত ইতিহাস, মুহূর্তের মধ্যে তার আবেগের জায়গাটা শেষ হয়ে যায়। এই বাণিজ্যিক লেনদেনটা আসলে কতটা যান্ত্রিক তা সত্যিই ভাবিয়ে তোলে।
পর্ব 6, মানুষের অন্তহীন অপেক্ষা, ভিন্নমুখী পরিণতি। এই ঝড়ের পর গাছ আর মানুষের নিয়তি কিন্তু একদম আলাদা হয়ে যায়। একটা পতিত গাছকে হয়তো দাম দিয়ে বিক্রি করা যায়, জ্বালানি হিসেবে পোড়ানো যায়, কিন্তু একজন মানুষ, তাকে তো আর বাজারে বিক্রি করা যায় না। অথচ তার স্মৃতি, তার স্পর্শ, তার ভালোবাসার চিহ্নগুলো সময়ের সাথে সাথে ঠিকই ধীরে ধীরে মুছে যেতে থাকে। গাছটার বিক্রি হওয়া দেখতে দেখতে মানুষটিও যেন এই অমোঘ সত্যটাই উপলব্ধি করেন যে মানব জীবন নিলামে ওঠে না ঠিকই, কিন্তু স্মৃতিগুলো ঠিকই বিলুপ্তির সম্মুখীন হয়। কাজেই এখানকার আসল কথাটা হচ্ছে, আপনি আছেন, এটাই আমাদের ভরসা। এই সব হারিয়ে যাওয়া আর মুছে যাওয়ার মাঝেও হঠাৎ হঠাৎ পাওয়া এই ছোট ছোট সংযোগগুলোই কিন্তু একটা প্রবীণ মানুষকে শক্ত করে নোঙর করে রাখে। শত প্রতিকূলতার মাঝেও এটাই তাদের বেঁচে থাকার প্রেরণা। আর এই কারণেই অপেক্ষা চলতেই থাকে, কারণ একটা জীবন এত সহজে নিভে যায় না। এত অবহেলা, চারপাশের এত পরিবর্তনের পরও এটা আসলে জীবনের প্রতি একটা ভীষণ সুন্দর আর জেদি ভালোবাসা, নীরবে টিকে থাকার এক অদম্য চেষ্টা। আমরা আজকের এই বিশ্লেষণের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর শেষ করার আগে এই প্রশ্নটি সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। যদি একটি মানব জীবন এত সহজেই নিভে না যায়, তবে জীবনের গোধূলি লগ্নে যারা নীরবে ছায়ায় অপেক্ষা করছেন, তাদের সেই অবশিষ্ট আলোর পরিমাপ আমরা কিভাবে করব? এটা কিন্তু আমাদের চারপাশের মানুষগুলোকে নতুন করে বোঝার একটা দারুণ সুযোগ তৈরি করে দেয়। এই ভাবনার জায়গা থেকেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।